এ অবধি লেখা হয়েছে নিশ্চয়ই? লেখা হয়ে গেছে তো? চলো, আমি আর এগুলো করছি না। SP2 এরকম পাবে, SP3 এরকম পাবে, সবার প্রত্যেকের এরকম পাবে। আমি সেগুলো আর লিখবো না। আমি একবারে ডিরেক্ট ইয়েতে যাচ্ছি, যে কিভাবে কি বুঝবে আর কি ব্যাপার হবে। এই সংকরানটা বের করবে কি করে? প্রথমত তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সংকর কক্ষকের সংখ্যা। এটার ফর্মুলাটা মনে রাখবে। সংকর কক্ষকের সংখ্যাটা তোমাকে মনে রাখবে। এটা এক্স ধরে নিচ্ছি। এক্স সমান কি হবে? হাফ ইন্টু A+B -M+N। এটা কি? এ হচ্ছে তোমার গিয়ে কেন্দ্রীয় পরমাণু, তুমি মনে রাখবে ভালো করে। কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা। বি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। এমটা কি? পজিটিভ আধানের সংখ্যা। এনটা কি? নেগেটিভ আধানের সংখ্যা। ঠিক আছে, নেগেটিভ আধানের সংখ্যা। এই হচ্ছে তোমার গিয়ে আমাদের ফর্মুলা। এবারে ফর্মুলা এক্স এর ভ্যালু থেকে আমি কিভাবে হাইব্রিডাইজেশন পাবো দেখো। প্রথম হচ্ছে এক্স এর ভ্যালু, এখানে লিখছি শঙ্করায়ন। আর জ্যামিতিক গঠন, জ্যামিতিক গঠন এটা দেখবে ভালো করে, হ্যাঁ। যদি 2 হয় তাহলে শঙ্করায়ন কি হবে? SP। জ্যামিতিক গঠন কেমন হয়? সরল রৈখিক। কি হবে? লিনিয়ার। ঠিক আছে। যেমন ধরো এই যে আমি ড্র করছি এখানে AB2, বন্ড অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। কত হবে? 180 ডিগ্রি। যদি 3 হয় তাহলে কত হবে? SP2 হবে। এটা কেমন হয়? না তোমার গিয়ে সমতলিক ত্রিকোণাকার। ত্রিকোণাকার, সমতলিক ত্রিকোণাকার। বন্ড অ্যাঙ্গেল কত হয়? 120 ডিগ্রি। এটা মনে রাখবে একটু, হ্যাঁ। যদি এক্স এর ভ্যালু হয় 4, তাহলে হয় SP3। তাহলে এটা কেমন হবে? চতুস্তলকীয়। চতুস্তলকীয়। বন্ড অ্যাঙ্গেল কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিট। এদিক কারো প্রবলেম আছে? কারো প্রবলেম আছে? চলো দেখো, তাহলে আর কি কি আছে বাকিগুলো করি এবার। ফর্মুলাটা মনে রাখবে, এটা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলি ঠিক আছে তো সবার? চলো, এবার যদি এক্স এর ভ্যালু হয় 5, তাহলে হবে SP3D। এটা কেমন হবে? না এটা হচ্ছে তোমার গিয়ে ত্রিগোণীয় দ্বিপিরামিডীয়। ত্রিগোণীয় দ্বিপিরামিডীয়। ছবিটা দেখতে কিরকম? এখানে দুটো প্লেন থাকে, ভালো করে এই ছবিটা দেখবে। এখানে দুটো প্লেন থাকে, এটা একটা ইকুইটোরিয়াল প্লেন। যেমন ধরো এর মধ্যে বি আছে। আর দুটো এক্সিয়াল প্লেন আছে, এখানে একটা বি, এখানে একটা বি। ইকুইটোরিয়াল প্লেন মানে কি? আমার এই হাতটা, এই যে হরাইজন্টাল আছে দেখো, এটা হাতটা, এটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেন। আমি এখানে একটা প্লেন এই যে দিলাম, এই ওপর আর নিচে, এটা হচ্ছে এক্সিয়াল। তাহলে একটা হচ্ছে এই হাতটা, লক্ষ্য করো, এটা হাতটা এর সাথে এটা দিলাম, এটা এক্সিয়াল, এটা হচ্ছে ইকুইটোরিয়াল। এখানে বন্ড অ্যাঙ্গেল গুলো দেখো কত করে হবে। এই বন্ড অ্যাঙ্গেল গুলো 120 ডিগ্রি।
আর এক্সিয়াল ইকুইটোরিয়ালের সাথে করেছে কত 90 ডিগ্রি, কত করেছে 90 ডিগ্রি। দু রকমের বর্ন অ্যাঙ্গেল আছে এখানে। নেক্সট হচ্ছে 6, 6 হলে কি হবে sp3d2, এটা কেমন হবে না অষ্টতলকীয়, অষ্টতলকীয় কিরকম হয় দেখতে, এই যে ড্র করছি, এরকম দেখতে হবে। এখানে সব অ্যাঙ্গেল গুলোই 90 ডিগ্রি করে হয়। কত ডিগ্রি 90 ডিগ্রি। 7 হলে হচ্ছে sp3d3, এটা কেমন হবে, এটা হচ্ছে পঞ্চগণীয় পেন্টাগোনাল বাইপিরামিডাল, পঞ্চগণীয় কি বলছো, হ্যাঁ করছি করছি সুশোভন, একটু ওয়েট করো, আমি জাস্ট ছকটা বলে দিই, অবশ্যই একটা কেন অনেক দেখাবো, সব দিচ্ছি। হুম, দেখো অনেক কিছু বাকি আছে এবং এখানে ভালো করে দেখবে, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে আর শিওর। এফ এফ এফ, এটা পেন্টাগন, তার সাথে এই দুটো থাকবে, এই দুটো বর্ন অ্যাঙ্গেল কত, সব হচ্ছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি করে হয়। এই হলো পুরো পিকচার, এইগুলি তোমাকে মনে রাখতে হবে, এই ছটা 2 থেকে 7 অব্দি। এবার চলো এক্সাম্পল চলে যাই আমরা। এক্সাম্পল হচ্ছে, ধরে নাও আহ CCl4 দিলাম প্রথমে, CCl4, তো এক্স ইকুয়ালস টু কত, বলো কার্বনের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত, কার্বনের যোজ্যতা ইলেকট্রন কতগুলো থাকে, চারটে, 2 আর 4, তাহলে চারটে। আচ্ছা ক্লোরিনের সংখ্যা কত, চারটে ক্লোরিন আছে, বলেছে বি সমান কি, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। একবার দেখো এটা মনে করে, এই যে বিটা কি, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, তো এখানে একযোজী পরমাণু কোনগুলো, ক্লোরিন গুলো, তাহলে কত 4+4, কোনো পজিটিভ নেগেটিভ চার্জ আছে নেই, তাহলে এম এর সঙ্গে কোনো রিলেশন নেই। 4+4/2, 8/2 মানে কত, 4, 4 হলে কি হয় sp3 হয়। আচ্ছা আরো দেখাচ্ছি, bf3, এক্স ইকুয়ালস কত হবে, হাফ ইন্টু বোরনের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত 3, বোরন 5 হয়, তাহলে 2 আর 3, তাহলে 5 হচ্ছে মানে 3 হবে এটা, 3 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা কত 3, তাহলে কত হলো 6/2 মানে 3, 3 হলে কি হয় sp2। আচ্ছা আমি ধরো দিলাম তোমাকে SOCl2, বলো তো এটা কি হবে, এক্স ইকুয়ালস কত হবে, হাফ ইন্টু সালফারের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত 6, 286, 16 হচ্ছে, দেখবে ও 16, 286, তাহলে কত 6 প্লাস কত হবে 2 হবে, দুটো ক্লোরিন আছে এর সাথে যুক্ত, অক্সিজেনটা আমরা ধরবো না, তাহলে কত হচ্ছে 4, 4 হলে কি হয় sp3। ক্লিয়ার হয়েছে, এটা হলো নর্মালি। এবার পজিটিভ নেগেটিভ চার্জ দেওয়া করবো আমরা, যেমন ধরো NH4+, এটার ক্ষেত্রে NH4+, নাইট্রোজেন এখানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাহলে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কটা ইলেকট্রন 7টা, 7-এর মধ্যে যোজ্যতা কক্ষে কটা 5টা, 2 আর 5, তাহলে 5। একযোজী পরমাণু কত, এই যে চারটে হাইড্রোজেন মানে 4, +1 আছে মানে -1, 5 আর 4 9, -1/2 মানে হচ্ছে 8, মানে হচ্ছে 4 sp3। আচ্ছা ধরো দিলাম SO4 2 মাইনাস, বলো এক্স ইকুয়ালস কত হবে, হাফ ইন্টু এর মান কত, সালফারের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 6 প্লাস বি এর মান কত 0, অক্সিজেন আছে সালফারের সাথে যুক্ত, সমস্ত অক্সিজেন গুলো দ্বিযোজী হয়, অক্সিজেন তো একযোজী নয়, তাহলে অক্সিজেন ধরবো না, ওই যে একযোজী পরমাণুর সংখ্যা, ওখানে অক্সিজেন নাইট্রোজেন এগুলোকে বাদ দিতে হবে, সালফার এগুলোকে বাদ দিতে হবে, তাহলে 0। আচ্ছা নেগেটিভ পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, -2, মানে এটা হবে +2, 6 আর 2 8/2 মানে কত হচ্ছে 4, মানে হচ্ছে তোমার গিয়ে sp3। ক্লিয়ার, বলো, স্যার বলো NH এটা ফোরটা একবার বলেন তো, কোনটা, NH4+টা। NH4+, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত বলো, 7। 7, হ্যাঁ যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 7, যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন করো 5টা, তো 2 আর 5 নর্মালি করো, আর যদি 1:2:2:2p3 করে করো তাই করো, 1:2:2:2p3, 2:2 দুটো আছে এসে, আর পি এ 3টা, 2 আর 3 5টা হলো, তা 5টা ভ্যালেন্স ইলেকট্রন। তারপরে হচ্ছে কি না কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু সংখ্যা, নাইট্রোজেনের সাথে কে যুক্ত, যে হাইড্রোজেন কটা আছে 4টে, তাহলে +4। আচ্ছা +1 আছে মানে 1 প্লাস আছে,
তাহলে মাইনাস হবে, কারণ মাইনাস এম করেছিলাম, ফর্মুলাটা একবার মনে করে দেখো, এম আমরা মাইনাস করেছিলাম। বলো, এবার বুঝে গেছো? হ্যাঁ স্যার। সবাই বুঝেছো? চলো, এক্সি এফ টু, এটা কি হবে বলো? এক্সি এফ টু, এক্স ইকুয়ালস টু কত হবে বলো? এক্স ইকুয়ালস টু কত? হাফ ইন্টু জেনন কি, নোবেল গ্যাস। নোবেল গ্যাসের লাস্টে কটা থাকে? অষ্টক পূর্তি থাকে, মানে আটটা থাকে। আট প্লাস দুটো আছে, তাহলে আট প্লাস দুই মানে 10/2, মানে কত হলো? 5। তার মানে হলো sp3d। ঠিক আছে, sp3d, বোঝা গেল? আচ্ছা, আমার করে কতগুলো পাঠাবে তো, আমি দিচ্ছি। এগুলো হয়েছে তো সবার? এগুলো করে পাঠাবে তোমাকে। এগুলো এগুলো বাড়িতে করবে। হ্যাঁ, আচ্ছা, এক্সি কেন 8 হলো? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই, দেখো। আচ্ছা, জেননের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত বলো? জেননের কটা যোজ্যতা ইলেকট্রন আছে? আচ্ছা আচ্ছা। আটটাই তো হবে, নোবেল গ্যাস তো। নোবেল গ্যাসের কটা থাকে যোজ্যতা ইলেকট্রন? 8। তো 8 করবো না আমরা? এর মান 8 করবো না? তাহলে 8 প্লাস বি এর মান কত? কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু কোনটা? জেনন, তার সাথে যুক্ত আছে ফ্লুরিন। কটা ফ্লুরিন যুক্ত আছে? 4টে। তা 8 আর 4 12, প্লাস মাইনাস সাইজ নেই। তাহলে 12/2 মানে কত হলো? 6। মানে কি হবে? sp3d2। এটা হচ্ছে তোমার গিয়ে এই এটার জন্য। বুঝতে পেরেছো? বলো, বুঝতে না পারলে বলো। আশা করি বুঝে গেছো সবাই। এগুলো করে আমাকে একটু পাঠাবে, দেখবো তাহলে। সবাই বুঝেছো তো? স্যার, বলছি যে জেনন তো নোবেল গ্যাস এবং অষ্টক তোমার কোটি কথাগুলো থাকে শোনা যাচ্ছে না, আমাদের। তোমার কথাগুলো শোনা তাহলে যাচ্ছে এটা না। যোজ্য। বলো। জেনন জেনন নোবেল গ্যাস হওয়ার জন্য তো অষ্টক পূর্তি থাকে। তাহলে ওটা তো লাস্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা 8। হ্যাঁ, তাহলে স্যার যোজ্যতা ইলেকট্রন 8 কেন হচ্ছে তাহলে? কিসের? যোজ্যতা ইলেকট্রনটা কেন 8 হচ্ছে তাহলে? যেমন ধরুন হ্যাঁ, তো যোজ্যতা কক্ষে তো 8টা ইলেকট্রন আছে কার্বন নোবেল গ্যাসগুলো। কক্ষে 8 নেবে শোনো শোনো মনোযোগ। শোনো শোনো, নোবেল গ্যাসগুলোর কনফিগারেশন কি হয়? লাস্টে S2p6, এটাই তো কনফিগারেশন। তো তুমি নিয়নের দেখো, নিয়নের লাস্টে কি আছে? 2s2 2p6। আর্গনের দেখো 3s2 3p6। তা কটা আছে যোজ্যতা কক্ষে? তারপর ক্রিপ্টনের দেখো 4s2 4p6। সবার 8টা করে আছে, সবার 8টা। বুঝতে পারলে? সবার যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 8 নোবেল গ্যাস মানে। গ্রুপ 15 সবার 5 যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা। গ্রুপ 16 সবার 8। গ্রুপ 17 সবার 7। তবেই তো 17 হয়, 10 যোগ করে পড়ে। বুঝতে পেরেছ? স্যার, বলো।
যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা আর আর যোজ্যতা দুটো তো আলাদা জিনিস। অবশ্যই আলাদা জিনিস। হ্যাঁ, এখানে যেটা চাই বলছে সেটা যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা হ্যাঁ, বলছে, যোজ্যতা কটা কত ভালো সেটা করে তো না। লক্ষ্য করো। আমি অলরেডি যেটা লিখেছি ভাষাটা বোঝার চেষ্টা করো। বলেছি কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, নট ভ্যালেন্সি। ভ্যালেন্সি আলাদা। ও তুমি কি ও কি যোজ্যতার কথা বলছিল? আমি শুনতে পাচ্ছি না ঠিক করে। ও, জানি না তোমার হ্যাঁ কথাটা স্যার, ক্লিয়ার ওখানেই আসছে। ওখানেই ওর কনফিউশনটা, ওই জন্যই বললাম। ও আচ্ছা আচ্ছা। না, তোমার তোমার কথাটা ক্লিয়ার আসছে। ওই ইয়ে যখন কথা বললো খুব আস্তে শোনাচ্ছে। তোমার কি সাউন্ড খুব স্লো, মানে লো করা আছে? ওটাকে হাই করে কথা বলো, কারণ সাউন্ড আসছে না তাছাড়া। সুশোভন, বোঝা গেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক আছে, এটা থেকে কিন্তু কোশ্চেন দেখবে আসবেই একটা। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন যে থিওরি, সেই হাইব্রিডাইজেশন থিওরি আমরা বুঝতে পেরেছি কম বেশি সময়। এটা নিশ্চয়ই কারো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে কোথায়? এর পরে আসবে প্রবলেম। প্রবলেম হবে না, মানে একটু ব্যাপারটা ইয়ে হবে আর। চলো, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভিএসইপিআর থিওরি। ইংরেজিতে যদি বলি তাহলে হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। বাংলায় বললে বলবো যোজ্যতা কক্ষের ইলেকট্রনের বিকর্ষণ তত্ত্ব। বলছে যোজ্যতা কক্ষে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন, ইলেকট্রনের না, ইলেকট্রন জোড়ের, এটা হ্যাঁ ইলেকট্রন জোড়ের, ইলেকট্রন পেয়ারের জোড়ের। তো যোজ্যতা কক্ষে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো বন্ধন গঠন করতেও পারে আবার নাও পারে। তাহলে বন্ধন যদি গঠন করে তাহলে তাকে আমরা কি বলবো? বন্ড পেয়ার। তাকে আমরা কি বলবো? বন্ড পেয়ার, বন্ধন ইলেকট্রন জোড়, বন্ড পেয়ার বা বন্ধন ইলেকট্রন জোড়, বন্ধন ই জোড় লিখলাম। আচ্ছা, এলপি মানে হচ্ছে লোন পেয়ার। লোন পেয়ার মানে কি? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এরা কারোর সাথে বন্ধন গঠন করেনি, ওই জন্য নিঃসঙ্গ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়, আর একটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই দু রকমের ইলেকট্রন জোড়ের মধ্যে কি হয়? একটা বিকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, কি হয়? একটা বিকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, তো সবার থেকে বেশি বিকর্ষণ কাদের মধ্যে কাজ করবে? না, যাদের কেউ নেই তাদেরই ঝগড়া লাগার মানে প্রবণতা সব থেকে বেশি থাকবে। ধরো যারা নিঃসঙ্গ, সারাদিন ধরে কথা বলেনি, ধরো লোকটা, একটা লোক কারোর সাথে একাই থাকে সারাদিন ধরে, আর তো সে তোমায় খিটখিটে দেখো, সবার সাথে ঝামেলা লেগে যাচ্ছে কেন? তাহলে লোন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি। তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার সব থেকে বেশি। তারপর হচ্ছে বন্ড পেয়ার। ঠিক আছে, এই বিকর্ষণ করে ইলেকট্রন পেয়ার গুলো। এটাও একটা কোশ্চেন হতে পারে এমসিকিউ। সব থেকে বেশি কার? লোন পেয়ার গুলোর মধ্যে এলপি বিকর্ষণ সব থেকে বেশি। তারপরে এলপি বিপি, তারপরে হচ্ছে বিপি বন্ড পেয়ারের মধ্যে সব থেকে কম, লোন পেয়ারের মধ্যে সব থেকে বেশি। ক্লিয়ার? আচ্ছা, বিকর্ষণ তো করলো, তো বিকর্ষণ করে কি হবে? সমস্যাটা কি বিকর্ষণ করলে? বিকর্ষণ করলে যে সমস্যাটা হচ্ছে সেটা আবার ভালো করে দেখো। লোন পেয়ার থাকার সমস্যাটা কি দেখো। আমি তিনটে এক্সাম্পল এখানে করব। প্রথম এক্সাম্পল হচ্ছে, আচ্ছা, আহ, এর আগে একটা জিনিস আমি একটু বলে দিই, যে লোন পেয়ারের সংখ্যাটা আমি বের করব। লোন পেয়ারের সংখ্যা সমান, এটা একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এক্স মাইনাস বি মাইনাস এম। নিজেই করতে পারবে, এটা ফর্মুলার দরকার নেই, তবু দেখিয়ে দিলাম এক্স মাইনাস বি মাইনাস এম। আচ্ছা, চলো আমি তিনটে এক্সাম্পল এবার নিই। একটা হচ্ছে CH4, একটা হচ্ছে NH3, আর একটা হচ্ছে তোমার গিয়ে H2O। আচ্ছা, এর এক্স কত? দেখো, হাফ ইন্টু কার্বনের 4 প্লাস 4টে হাইড্রোজেন আছে, 4 + 4 বাই 2 মানে 4, মানে কি হাইব্রিডাইজেশন হলো sp3।
এক্স ইকুয়ালস টু কত, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত 5, হাইড্রোজেন কটা আছে 3টে, 5 আর 3 8/2 মানে 4, হাইড্রোজেন হয়ে গেল sp3। এক্স সমান হাফ ইন্টু অক্সিজেনে কটা ইলেকট্রন 6টা, যোজ্যতা ইলেকট্রন প্লাস 2, 6 আর 2 8/2 মানে হচ্ছে 4, মানে হচ্ছে তোমার গিয়ে sp3। তো সবাই sp3, কিন্তু তিনটের জ্যামিতিক গঠনটা একই, কিন্তু কি হয় না তোমার হচ্ছে গিয়ে কিটা যেটাকে বলে আকার বা শেপ, সেটা কিন্তু আলাদা হয়েছে। কিরকম দেখো, এখানে লোন পেয়ারের সংখ্যা কত, লোন পেয়ার সমান এক্স মাইনাস বি মাইনাস, এর এক্স কত 4, বি কত, বিও 4, এই যে দেখো 4টে আছে, এম কত m0, এমটা কি, বিটা কি, বিটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, আমরা আগেই বলেছি এক্স সমান হাফ ইন্টু এ প্লাস বি মাইনাস এম প্লাস এন। এখানে এম মানে ক্যাপিটাল এম, এটা হচ্ছে তোমার গিয়ে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত দ্বিযোজী পরমাণুর সংখ্যা। ঠিক আছে, দ্বিযোজী পরমাণুর সংখ্যা। তাহলে 4 - 4 - 0 মানে হচ্ছে 0। এখানে লোন পেয়ার কটা আছে, 4 কটা, বি 3। আচ্ছা, বি কত 0, কোনো দ্বিযোজী পরমাণু নেই, তাহলে 0, তাহলে কত, একটা লোন পেয়ার। এখানে লোন পেয়ার কটা, এখানে 4 মাইনাস হাইড্রোজেন সংখ্যা কত 2, 2 মাইনাস এম, অক্সিজেনের সাথে, অক্সিজেন তো কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কোনো দ্বিযোজী পরমাণু আছে নেই, তাহলে -0, কত হলো 2। তাহলে এটাই লোন পেয়ার নেই, এটাই একটা, এটাই দুটো। তাহলে এখানে বন্ড পেয়ার কটা আছে, এখানে বন্ড পেয়ার 4টে, এখানে বন্ড পেয়ার 3টে, 4টের মধ্যে একটা লোন পেয়ার হয়ে গেছে, এখানে বন্ড পেয়ার হচ্ছে তোমার গিয়ে দুটো। লোন পেয়ার যত কম থাকবে, এই বেশি থাকবে, তত বন্ড অ্যাঙ্গেলটা কম হয়ে যায়, কি হয়ে যায়, বন্ড অ্যাঙ্গেলটা কম হয়। এবং দেখো প্রত্যেকটা জ্যামিতিক গঠন কি হলো, জিওমেট্রি, এখানে জিও লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা সবগুলোই কিন্তু হচ্ছে তোমার কি চতুস্তলকীয়, এটাও সেম, এটাও সেম। কিন্তু যখনই আমরা আকারে চলে এলাম, শেপ, ইংরেজিতে বলে শেপ, এটাকে শেপ শুধু কিসের দিয়ে হয়, বন্ড পেয়ার দিয়ে, তখন এটা চতুস্তলকীয় থাকলো, এটা কিন্তু হয়ে গেল পিরামিড আকৃতি। কি হয়ে গেল, পিরামিড আকৃতি। মানে কিরকম, এই যে দেখো একটা লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার থাকা মানে শুধু নিচটুকু কাউন্ট করো, ওপরটাকে কাউন্ট করবে না। জিওমেট্রি মানে হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার সব মিলে। আর যদি তুমি শুধু শেপের কথা বলো, শেপ হচ্ছে শুধুমাত্র কি দিয়ে, লোন পেয়ার দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে আকারই তোমাকে নির্ণয় করতে বলে। এটার ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে তো জিওমেট্রিক্যাল তো হয়ে গেল, জিওমেট্রি দেখো এর চতুস্তল কি হয়, লোন পেয়ারটাকে ধরলে, এর ক্ষেত্রে কিন্তু আকার হয়ে গেল তোমার কি, ভি আকার, ভি আকৃতি, বা এটাকে বলতে পারি আমি কৌণিক। ঠিক আছে, এই বন্ড, আচ্ছা, এর বন্ড অ্যাঙ্গেল কত হয়, এই বন্ড অ্যাঙ্গেল কত হয় CH4 এর, কোনো লোন পেয়ার নেই, এই জন্য বন্ড অ্যাঙ্গেল কত হয় না, বন্ড অ্যাঙ্গেল হয়ে যায় তোমার গিয়ে 109 ডিগ্রি 28 মিনিট। এদের বন্ড অ্যাঙ্গেল কত হয় 107 ডিগ্রি, কেন না লোন পেয়ার বন্ড পেয়ার এই যে রিপালশন করছে, রিপালশন করলে কি হচ্ছে, স্কুইজ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ঠেলছে ভেতরের দিকে। এটা আবার দুটো আছে, দুটো আছে মানে এদের মধ্যে লোন ইয়ে হবে, এ আবার একে ঠেলবে, এ আবার একে ঠেলবে, এটা হয়ে যায় তোমার গিয়ে 104 ডিগ্রি। এখানে 109 ডিগ্রি ছিল, এখানে হয়ে গেল 107 ডিগ্রি, এখানে হয়ে গেল 104 ডিগ্রি। তাহলে কি হচ্ছে দেখো, লোন পেয়ার যদি থাকে, হাইব্রিডাইজেশন যদি একও হয়, মানে সেম হয় হাইব্রিডাইজেশন, কিন্তু যদি লোন পেয়ার সংখ্যাটা আলাদা আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু তাদের শেপ বা স্ট্রাকচার যেগুলো থাকবে, সেগুলো কি হবে, আলাদা হয়ে যাবে। ক্লিয়ার? বলো এই অবধি যদি কারো সমস্যা আছে বলো, আছে স্যার, প্রবলেম কারো, হ্যালো স্যার, বলো। বলছি স্যার, যখন এক্স ক্যালকুলেট করছি অক্সিজেন কেন্দ্র পরমাণু অর্পণ, তোমার হলে কথাও খুব ওর হালকা শোনা যাচ্ছে, একটু জোরে। বলছি স্যার, যখন ওই যে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করছি, মানে আমার হ্যাঁ, এক্স এর ভ্যালু ক্যালকুলেট করার সময় অক্সিজেন কেন্দ্রীয় পরমাণুর সময় ওর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা নিচ্ছি, কিন্তু যখন কেন্দ্রীয় পরমাণু হচ্ছে না তখন একযোজী নয় বলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা নিচ্ছি হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, একদম। আচ্ছা। কেন্দ্রীয় পরমাণু আলাদা, আর
যুক্ত পরমাণু, কেন্দ্রীয় পরমাণু সেই যুক্ত পরমাণু আলাদা। এই অবধি ঠিক হয়েছে? সবার বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? এই অবধি বুঝতে পেরেছো না পারোনি? বলো একটু। বুঝতে পেরেছো? এবার এখান থেকে একটা তোমাদেরকে তোমাদেরকে ওই যে যেগুলো দিলাম না, যেগুলো হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে দিয়েছি, ওগুলোরই তোমরা একদম ওগুলোরই কি কি ক্যালকুলেট করবে? ওগুলোর ক্যালকুলেট করবে হচ্ছে তোমার গিয়ে ভিএসিপি আর দিয়ে শেপ। এবার শেপের জন্য আমি তোমাদেরকে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকেও লিখে নিতে পারো। কি বলো, আমি দেখিয়ে দিতে পারি। নেই মোস্ট প্রবাবলি, একটুখানি সময় দাও, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, হুম, যে ওই কটা লোন পেয়ার কটা বন্ড পেয়ার থাকলে কি হবে। চলো দেখে নাও। দেখো, যদি দুটো হয় নাম্বার অফ ইলেকট্রন পেয়ার মলিকুলার জিওমেট্রি এক্সাম্পল, দুটো হয় লিনিয়ার, এটা লিনিয়ারই হয় সব সময়। এক্সাম্পল হচ্ছে এগুলো। হুম, এগুলো তুমি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, লিখে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা চলো। তিন, থ্রি হলে মলিকুলার জিওমেট্রি ট্রাইগোনাল প্লেনার, কি হবে 120 ডিগ্রি, এগুলো এক্সাম্পল। ঠিক আছে, এবার দেখো নর্মাল শুধু এগুলোই দেওয়া আছে। হ্যাঁ, এই AB12, এখানে টোটাল ইলেকট্রন পেয়ার তিনটে, কিন্তু দুটো বন্ড পেয়ার, এটা বন্ডিং পেয়ার বিপি, আর এটা হচ্ছে এলপি। এখানে দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার। তাহলে নর্মালি জিওমেট্রিটা কেমন হওয়ার কথা ছিল? ট্রাইগোনাল প্লেনার। জিওমেট্রি কিরকম হওয়ার কথা ছিল? ট্রাইগোনাল প্লেনার, সবগুলো নিয়ে, মানে এই যে এই লোন পেয়ারটাকে নিয়ে পড়ে, এখানে লোন পেয়ারটা আছে এটাকে নিয়ে পড়ে ট্রাইগোনাল প্লেনার। কিন্তু দেখতে কেমন হচ্ছে? বেন্ট, মানে এইটুকু, এই পার্টটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি হচ্ছে? শুধু বেন্ট, মানে হচ্ছে কৌণিক, বাংলায় বলে কৌণিক, বা ভি আকৃতিও বলতে পারো এটাকে, ভি আকৃতি এটাও বলতে পারো। এক্সাম্পল হচ্ছে এসএনসিএল টু, পিভিসিএল টু, এগুলো। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? AB3L, ওই যে একটু আগে দেখালাম NH3, একটু আগে দেখিয়েছি NH3, একদম ট্রাইগোনাল পিরামিডাল। এবি ওই যে এখনই দেখলাম H2O, দেখালাম এখনই। চলো AB4L, এটা কি ছিল? অ্যাকচুয়ালি ছিল এটা sp3d। sp3d, পাঁচটার মধ্যে চারটে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। কি হচ্ছে? এটা নর্মালি ট্রাইগোনাল বাইপিরামিডাল হওয়ার কথা, কিন্তু হচ্ছে কি সিস। সিস দেখেছো কেউ? সিস দেখতে কেমন দেখেছো? সেই পার্কে দেখবে সেই রকম ছিল না, একটা দোলনা থাকতো, সেদিকে একজন বসতো, এদিকে একজন বসতো। এটা সিস স্ট্রাকচার। সিস স্ট্রাকচারটা হচ্ছে এই যে দেখো, এরকমটাই, মানে এরকম হবে। যদি আমি দেখাই এরকম, এইখানে লোন পেয়ারটা থাকবে, আর এগুলো বি বি এরকম করে থাকবে। বুঝতে পেরেছো? এটা সিস স্ট্রাকচার হয়ে যায় 4-1 হলে। 3-2 হলে কি হবে? পাঁচের মধ্যে তিনটে পাঁচটার মধ্যে তিনটে বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার। তখন কি হবে? তখন কিরকম হয়ে যায়? টি শেপ হয়ে যায়। এই যে ClF3, ClF3 দেখতে কেমন? ClF3 হচ্ছে এই যে, এটা একটা ট্রাইগোনাল নিলাম, ClF, দেখো এটা। আর এইখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে, লোন পেয়ারটাকে বাদ দাও, দেখো টি এর মতোই দেখতে, টি শেপ। যদি এর মধ্যে কি থাকে, 5-1 হয়ে যায়, তাহলে অক্টাহেড্রাল হবে। আচ্ছা, এখানে আরেকটা দেয়নি, সেটা হচ্ছে যদি তোমার এখানে মানে বন্ডিং পেয়ার 2 আর এটা যদি 4 হয়ে যায়, তাহলে লিনিয়ার হবে। হ্যাঁ, আমি এই ছকটা তোমাদেরকে ভালো করে পাঠিয়ে দিচ্ছি, এটা ভালো করে দেখে নেবো। কেউ যদি কারো কোনো সমস্যা থাকলে বলো। এনি প্রবলেম? কারো কোনো সমস্যা আছে? বলো। যাই হোক, নেই কারো সমস্যা?
তাহলে ভিএসিবিআর অবধি পড়ে রাখবে। আর ক্লাসটা পরশু হবে, কালকে নেবো না, কারণ পরপর দুদিন না করে পরশু দিন আগামী সানডে ক্লাসটা নেবো রাত্রিবেলা, যেমন হয় সেরকমই 10টা থেকেই নেবো। সবাই রেডি থাকবে সেই মতো, ঠিক আছে? পরশু নেবো। এই অবধি কিন্তু সবাই ভালো করে পড়বে, রবিবার অবশ্যই ক্লাস হবে। আর যে ক্লাসগুলো মিস গেছে সেগুলো এক্সট্রা টাইম দেবো এবার থেকে, কারণ আমি কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, এই আমার বাড়িটাও শিফট হলো। তো যাই হোক, সেখানে মোটামুটি ইয়ে হয়েছে এবং হচ্ছে সেখানে। তো যদি কারো কোনো সমস্যা থাকে বলো। প্রবলেম আছে কারো? ভারতী? না স্যার। ওকে, ঠিক আছে, চলো আজ এই অবধি রইলো। গুড নাইট। হ্যাঁ, এই বিএসএবিআর অবধি দেখে রাখবে। অনেক কিছু পড়ানো হয়েছে, অনেক কিছু, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। এই চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, যদি কারো মনে হয় আরেকবার দেখবে। যদি খুব বুঝতে না পারো জিজ্ঞেস করে নেবো। ওকে, চলো, গুড নাইট।